বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মানবিক শাখার নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অষ্টম অধ্যায়ে দ্বৈত শাসন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে আমরা 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ সম্পর্কে আলোচনা করেছিলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে দিওয়ানি তথা রাজস্ব আদায় করার যে ক্ষমতা লাভ করে, সেই ক্ষমতা লাভের মধ্য দিয়ে তারা এই বাংলাতে ব্যাপকভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে এবং এক পর্যায়ে এখানকার সকল ক্ষমতা তারা কুক্ষিগত করতে সক্ষম হয়। আর তাদের এই ক্ষমতা কুক্ষিগত করার যে কৌশল, সেই কৌশলের প্রয়োগ ঘটে মূলত এই দিওয়ানি লাভের মধ্য দিয়ে। সেই দিওয়ানি লাভ করার কারণে মূলত এখানে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। দ্বৈত শাসন বলতে দুই পক্ষের বা দুটি কর্তৃপক্ষের শাসনকে বোঝায়। এই সময় বাংলা যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা দুটি ভাগে বিভক্ত ছিল। একটি ভাগকে বলা হতো নিজামত, আর একটি ভাগকে বলা হতো দিওয়ানি। নিজামত যে ভাগটি, সেই এই ভাগের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, ফৌজদারি বিচার এবং দৈনন্দিন প্রশাসন পরিচালনা করা। এই কাজগুলা যে বিভাগ পরিচালনা করত, সেই বিভাগকে বলা হতো নিজামত। আর রাজস্ব আদায় এবং ভূমি সম্পর্কিত যে সকল বিচার কাজ, সেই কাজগুলোকে বলা হতো দিওয়ানি। এই সময় বাংলার শাসন ব্যবস্থা এই দুইটি ভাগে বিভক্ত ছিল এবং 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভের মধ্য দিয়ে তারা মূলত দিওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় বা ভূমি সম্পর্কিত বিচার কাজ, সেটি তারা তাদের নিজেদের হাতে নিয়ে যায়। অপরদিকে যেটার মধ্যে সমস্যা বেশি, যেটার মধ্যে দায়িত্ব বেশি, দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা, ফৌজদারি বিচার এবং দৈনন্দিন প্রশাসন পরিচালনা করা, সেটার জন্য তারা দায়িত্ব দেন বাংলা নবাবের কাছে। অথচ এই সকল কাজ পরিচালনা করার জন্য যে অর্থ দরকার, সেই অর্থ আদায়ের যে ক্ষমতা অর্থাৎ রাজস্ব আদায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা তারা নিজেদের হাতে রেখে দেন এবং তারা সেই ক্ষমতা নিজেরা সরাসরি প্রয়োগ না করে তাদের একনিষ্ঠ একজন ব্যক্তি নায়েব নাজিম রেজা খান হাতে এই ক্ষমতা তারা হস্তান্তর করেন। এবং রেজা খান ছিলেন এমন একজন ব্যক্তি, এমন একজন অনুগত এবং দাসত্ব মানসিকতা সম্পন্ন লোক, যিনি কোম্পানির কোনো নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। এভাবে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দিওয়ানি লাভের মধ্য দিয়ে তারা সম্পূর্ণ ক্ষমতাটা তাদের হাতে নিয়ে যায় এবং এই 1765 সালের যে বাংলার যে শাসন ব্যবস্থা নিজামত এবং দিওয়ানি, এই দুইটি বিভাগের দায়িত্ব দুইটি কর্তৃপক্ষের কাছে চলে যাওয়ার ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। এই শাসন ব্যবস্থার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা মূলত তাদের যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদ এই শাসন ব্যবস্থা প্রয়োগ করার ক্ষেত্রে তারা অনেক দূরে এগিয়ে যায় এবং এভাবে তারা বাংলা যিনি নবাব, বাংলার নবাবকে তারা শুধুমাত্র বেতনভোগী একজন কর্মচারীতে তাকে পরিণত করে এবং তার উপর তারা সকল দায়িত্ব, তার উপর শাসন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং নিয়ম শৃঙ্খলার তদারকি করা এবং পাশাপাশি ফৌজদারি যে সকল বিচারাদি ইত্যাদির দায়িত্ব তার উপর অর্পণ করে এবং যেখান থেকে তাদের মূলত আয় আসবে, যেটি দিয়ে তারা এগুলোর সুরক্ষিত থাকবে, সেই যে দিওয়ানি, সেই দিওয়ানি আদায় করার ক্ষমতা তারা নিয়ে যায়। এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রয়োগ করার ক্ষেত্রে বাংলাতে তৎকালীন সময়ে যে সকল সমস্যা দেখা দিয়েছিল এবং দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল হিসেবে আবির্ভূত হয়েছিল, সেটা এক নাম্বার হচ্ছে এই দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে তারা নবাবকে একজন ক্ষমতাহীন শাসকে পরিণত করে এবং তারা দায়িত্বহীন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা দায়িত্বহীন ক্ষমতা লাভ করে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দায়িত্বহীন ক্ষমতা লাভ করে আর অপরদিকে বাংলার যিনি নবাব, বাংলার নবাব হন একজন ক্ষমতাহীন নবাব হিসেবে। এভাবে তারা বাংলার নবাবকে ক্ষমতাচ্যুত করে সমস্ত ক্ষমতা তারা তাদের নিজেদের হাতে নিয়ে নেয়। দ্বিতীয়ত, তারা যেহেতু একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক সংস্থা ছিল, একটি বাণিজ্যিক কোম্পানি ছিল, কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভের মধ্য দিয়ে এই বাণিজ্যিক কোম্পানি রাতারাতি তারা প্রশাসকে পরিণত হয় এবং রাতারাতি তারা প্রশাসকে পরিণত হলেন বটে, কিন্তু এ দেশের আইন শৃঙ্খলা
প্রতিষ্ঠা সম্পর্কে, এদেশের নিয়ম নীতি সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। আর তাদের এই দেশের সম্পর্কীয় ধারণা না থাকার কারণে তারা ইংল্যান্ডের যে সকল রীতিনীতি, সেই সকল রীতিনীতির প্রয়োগ ঘটান তারা এখানে। এবং এখানে একটি অদ্ভুত, ইংল্যান্ডের রীতিনীতির আলোকে বাংলাতে একটি অদ্ভুত ধরনের শাসন ব্যবস্থা, বিশৃঙ্খলপূর্ণ একটি শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা হয় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়োগ লাভের মধ্য দিয়ে দ্বৈত শাসন ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে। তৃতীয়ত, কোম্পানির যে সকল কর্মচারী, উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিলেন, তারা আগ থেকেই দস্তকের অপব্যবহার করতেন। আর এবারে তারা প্রভূত ক্ষমতা পেয়ে যাওয়ার মধ্য দিয়ে, তারা এখানকার প্রশাসকে পরিণত হওয়ার মধ্য দিয়ে তারা তাদের সেই অবৈধ ব্যবসা বাণিজ্যের আগ থেকে আরো অনেক বেশি প্রসার ঘটান। এবং তাদের এই দস্তকের অপব্যবহারের মধ্য দিয়ে এখানে বাংলার যে সকল বণিক শ্রেণী, বণিক গোষ্ঠী যারা ছিলেন, তারা ব্যাপকভাবে একটি অসম বাণিজ্যের তারা মুখোমুখি হয় এবং এক পর্যায়ে তারা ব্যবসা বাণিজ্য গুটিয়ে তারা পিছু হটতে বাধ্য হন। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেখানে সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা নিজেদের হাতে নিয়ে নেয় এবং সেখানে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দ্বৈত শাসন ব্যবস্থার আরেকটি অন্যতম খারাপ দিক হলো, তারা যদিও এই সময় তাদের নানা ধরনের অনৈতিক কার্যকলাপ, তাদের শাসন শোষণ, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে এখানকার সম্পদ কমতে থাকে, আর অপরদিকে তাদের উপর যে করের বোঝা, সেই করের বোঝা ক্রমান্বয়ে সেটা তাদের উপর বাড়তে থাকে। পূর্ণিয়া একটি জেলার নাম। নব আলীবর্দী খান ক্ষমতা থাকা অবস্থায় সেই জেলার রাজস্ব আদায় হতো 4 লক্ষ টাকা। আর অপরদিকে 1769 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই দিওয়ানি আদায় করার ক্ষমতা চলে যায়, তখন সেটাই 4 লক্ষ থেকে 25 লক্ষ টাকায় সেটি উন্নীত হয়। অর্থাৎ তারা এই রাজস্ব আদায় করার জন্য তারা ওই সকল জমিদারদের উপর তারা দায়িত্ব অর্পণ করতেন। যে জমিদার যত বেশি রাজস্ব দিতে পারবেন তাকে এটা জমিদারি দেওয়া হতো। আর তিনি অধিক মাত্রায় রাজস্ব পরিশোধ করার জন্য এবং তার নিজের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য তিনি জনসাধারণের উপর নির্যাতনে তারা স্টিম রোলার চাপিয়ে দেন। এভাবে বাংলার লোকজন তারা এই করের বোঝাতে অত্যন্ত নিষ্পেষিত, নির্যাতিত একটি অসহায় শ্রেণী হিসেবে, একটি অসহায় গোষ্ঠী হিসেবে তারা সেখানে কোন রকম তারা টিকে ছিলেন। এবং শুধুমাত্র পূর্ণিয়া জেলা নয়, এই সময় দিনাজপুর জেলায় তাদের রাজস্ব আদায় হতো 12 লক্ষ টাকা। সেখান থেকে পরবর্তী সময়ে রাজস্ব উন্নীত হয় 17 লক্ষ টাকায়। এভাবেই যদিও বাংলার মানুষের সম্পদ কমতে থাকে, তাদের আয় কমতে থাকে, কিন্তু অপরদিকে তাদের উপর যে করের বোঝা, সেই করের বোঝা ক্রমান্বয়ে তাদের উপর বাড়তে থাকে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাংলার যে তাঁত এবং রেশম শিল্প, একসময় বাংলার রেশম ইংল্যান্ডে আমদানি হতো, সেটি ছিল কম দামে এবং ভালো মানের। অপরদিকে ইংল্যান্ডের বণিকরা তারা তাদের দেশীয় যে রেশম আছে, সেই রেশমের বিক্রি বাড়ানোর জন্য, সেই রেশমের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য তারা বাংলার যে রেশম, সেই রেশম ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করে। এবং অপরদিকে এখানকার যে সকল তাঁতিরা তারা যে সকল কাপড় তৈরি করতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অত্যাচার এবং নির্যাতনের কারণে কোম্পানির লোকদের কাছে তারা সেই তাঁতের কাপড় খুব অল্প দামে তারা বিক্রি করতে বাধ্য হন। এভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলার যে ঐতিহ্যবাহী তাঁত এবং রেশম শিল্প, সেই তাঁত এবং রেশম শিল্প তারা ধ্বংস করে দেয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দিওয়ানি লাভের মধ্য দিয়ে তারা যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে, সেই দ্বৈত শাসন ব্যবস্থার নির্যাতন এবং নিষ্পেষণে বাংলার মানুষ তারা নিজেরা না খেয়ে তারা তারা জমিদারদেরকে রাজস্ব আদায় করার জন্য, তারা তাদের উপর যে করের বোঝা, সে করের বোঝা তাদেরকে হালকা করার জন্য তারা তাদের সর্ব শক্তি দিয়ে তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করে। এবং তারা তাদের সকল আয়ের উৎস যখন তারা এই করের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য তারা যখন দিয়ে দেন, তখন তারা সেখানে একটি দুর্ভিক্ষের মুখোমুখি হন এবং সেই দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ তারা মৃত্যু ঘটে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের বর্ণনাতে সেটি ফুটে ওঠে যে বাংলাতে এই সময় দুর্ভিক্ষের কারণে মানুষ নিজেরা নিজেদের মৃতদেহের মাংস ভক্ষণ করতে তারা বাধ্য হয়। এবং এই যে দুর্ভিক্ষ দেখা দেয়, সেই দুর্ভিক্ষ বাংলার ইতিহাসে 76-এর মরন্ত নামে পরিচিত, যেটি
দেখা দেয় ইংরেজি 1770 খ্রিস্টাব্দে এবং বাংলা 1176 খ্রিস্টাব্দে। এভাবে এই 76-এর মন্বন্তরের মাধ্যমে বাংলার অধিকাংশ মানুষ তারা দুর্ভিক্ষে মৃত্যুবরণ করে। আর এই 76-এর মন্বন্তরের মূল কারণ হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এবং পরবর্তী সময়ে দেওয়ানি লাভকে কেন্দ্র করে তাদের যে অদ্ভুত নির্যাতন এবং নিষ্পেষণমূলক দ্বৈত শাসন ব্যবস্থা, সেই দ্বৈত শাসন ব্যবস্থাই এর জন্য দায়ী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে দ্বৈত শাসন ব্যবস্থা কি এবং দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল কেমন হয়েছিল এই বাংলাতে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমাদেরকে আগামী দিনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।